তাহলে আমরা বিস্তারের সংজ্ঞা বললাম, এখন বলছি যে বিস্তার হলো দুই প্রকার, একটা হলো আপেক্ষিক, একটা হলো অনপেক্ষিক। অনপেক্ষটা আমরা বলতে পারবো 4 প্রকার, হলো পরিসর, চতুর্থ ব্যবধান, গড় ব্যবধান, আর পরিমিত ব্যবধান। এগুলোর নাম হলো রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে বিস্তারটা কি। বিস্তারটা সহজ কথায় যদি কাউকে তুমি একজন লেখাপড়া জানে না এরকম মানুষকে বুঝাতে চাও যে বিস্তার কি, তখন তুমি বলবা যে কেন্দ্রীয় যে মান থাকে সেই মান থেকে অন্যান্য মানগুলোর ব্যবধানের যে পরিমাপ, সেই পরিমাপটা কি হইতে পারে, গড় হইতে পারে, আবার এরকম নানান নামে থাকতে পারে। তো সেইগুলোকে আমরা বলতে পারছি যে বিস্তার। আর বিস্তারের বলছি দুই রকম পরিমাপ, একটা হলো পরম পরিমাপ, মানে যেটা হলো নিজস্ব পরিমাপ দিয়ে মাপা যাচ্ছে, নিজস্ব কি স্কেল দিয়ে মাপা যাচ্ছে। আর একটা কি কোনো কিছু সাহায্য নিয়ে মাপা যাচ্ছে, অর্থাৎ দুটো পরিমাপের সাহায্য নিয়ে মাপছে। একটা পরিমাপকে আমরা মাপবো কিন্তু কোনো একটা পরিমাপের সাহায্য নিয়ে পাবো, সেটা হচ্ছে আপেক্ষিক। এই পরিসর কি সেগুলো সংজ্ঞা বলছি, এই গড় ব্যবধান কি সেগুলো বলছি। দেখো যেমন বলছি ঠিক তেমন করে যদি না থাকে তবু আমরা যেমন করে বলছি সেটা তেমন করে করার চেষ্টা করবো। এবং এখন যে বইটা তোমার আছে অবশ্যই ওই বই ওইরকম সংজ্ঞাও আছে, এখন সবগুলো বইতে ওইরকম আছে। আগের সংজ্ঞাগুলো জটিল করা ছিল, এখন সহজ। রেঞ্জ, রেঞ্জকে যেহেতু ইংরেজি নাম রেঞ্জ, এই জন্য আর দিয়ে প্রকাশ করবো আমরা। আর আমরা চলককে তো বলছি এক্স দিয়ে প্রকাশ করছি, তাই না? তাহলে আমরা যদি এরকম করে প্রকাশ করি এক্স এইচ মাইনাস এক্স এল, এর মানে হলো হাইস্ট মান চলকের মধ্যে হাইস্ট, চলকের মধ্যে লোয়েস্ট। বুঝছো? এইটা কি, এই বিয়োগটাকে আমরা বলবো ব্যবধান, বিয়োগের চিহ্নকে আমরা বলবো ব্যবধান। ঠিক আছে, তাহলে আমরা পরিসরের সংজ্ঞা কিভাবে বলছি, কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধানকে পরিসর বলে। এই হয়ে গেল। আবার বলছি, কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধানকে পরিসর বলে। বুঝতে পেরেছি? এরকম করে বলবো, পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? এটুকু মনে করো যে চলক এক্স, হ্যাঁ মনে করো চলক হলো এক্স, তার এন সংখ্যক মান আছে, সেই মানগুলো কি x1 x2 ডট 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 ডট, এর মাঝে কোনো একটা মান নিঃসন্দেহে xh আছে, তাই না? বড় মান একটা আছে এর মধ্যে, তাই না? যে তারপর মনে করো যে শেষে আছে x, কোথাও একটা xl আছে, তারপর ডট 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 মনে করো xn আছে, তাই না? এই যে এতগুলো মানে কিন্তু ছোট বড় সাজানো নাই, নাম করছি এরকম, প্রথম এইটা, দ্বিতীয় এইটা, তৃতীয় এইটা, এরকম আছে। এর মধ্যে যে বড়টা তার নাম বলছি xh, যে ছোট তার নাম বলছি xl। তাহলে এই দুটো মানের যে ব্যবধান, সেই ব্যবধানকে আমরা বলছি হলো পরিসর। ঠিক আছে, আচ্ছা গেল পরিসরের কথা গেল। এবার আমরা বলতে চাবো আমরা গড় ব্যবধান বলবো, পরিমিত ব্যবধান বলবো, তারপর শেষের দিকে কোয়ার্টাইল ডিভিশন বলবো। গড় ব্যবধানটাকে ইংরেজিতে বলছে মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন। এই জন্য এর নাম হলো এমডি, এর নাম বলছে আমরা এমডি, মিন ডেভিয়েশন। এর নাম বলছে এমডি। এমডি কে আগে আমি সূত্রটা লিখি, সূত্র মুখস্থ করলে সেই অনুযায়ী সংখ্যাটা বলা যাবে। এই xi minus x by n, এটাকে আবার গণসংখ্যার ক্ষেত্রে হলেই আমরা লিখতে পারবো এরকম, তখন কি বলবো যে পাই একটা গণসংখ্যা যুক্ত থাকবে, ব্যাপার থাকবে xi minus x by, গণসংখ্যা থাকলে তখন আমরা ক্যাপিটাল এন ব্যবহার করি এরকম। এটা গড় দিয়েও বের করা যায়, এই একই জিনিস এই জায়গায় গড় না দিয়ে আমরা মধ্যমা দিয়েও বের করতে পারি। এখানে এই জায়গায় গড় না দিয়ে আমরা মধ্যমা বের করতে পারি, আবার মধ্যমা না দিয়ে আমরা প্রচুর দিয়েও বের করতে পারি। তাহলে একই সংজ্ঞাটা তিন রকম করতে পারি আমরা, এই গাণিতিক গড় দিয়ে বের করতে পারি, গাণিতিক গড় না দিয়ে মধ্যমা দিয়ে বের করতে পারবো, মধ্যমা না দিয়ে প্রচুর দিয়েও বের করতে পারবো। বুঝতে পেরেছি? তাহলে সংজ্ঞাটা কি কিভাবে বলবো, তার আগে আমরা একটা চিনি নেব যে এটাকে আমরা কি চিহ্ন নামে ডাকবো, এটাকে আমরা কি নামে ডাকবো।
এটিকে আমরা বলি যে বাংলায় বলি চিহ্ন বর্জিত মান, তাই তো? আর হ্যাঁ। ইংরেজিতে মডুলাস, নাকি? মডুলাস বলি। জি স্যার। তাহলে আমরা বাংলায় বলবো, যেহেতু আমরা সংজ্ঞাটা বাংলায় বলছি তাহলে এটা বাংলায় বলবো। তাহলে আমরা জানছি যে এটা একটা চিহ্ন বর্জিত মান, এটা হলো ব্যবধান, এটা হলো সমষ্টি, তাই তো? আর এটা হলো তথ্য সংখ্যা, কতগুলো তথ্য নিয়ে কাজ করছে সেটা। এখন আমরা সংজ্ঞা বলি, কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের প্রত্যেকটা মান থেকে, এক্স আই মানে আমরা বলছি প্রত্যেকটা মান, প্রত্যেকটা মান থেকে তার কেন্দ্রীয় মানের, এটাকে আর গাণিতিক গড় বলছি না, কারণ গাণিতিক গড় বলে একটা বলা হয়, এটাও কেন্দ্রীয় মান, এটাও কেন্দ্রীয় মান, এটাও কেন্দ্রীয় মান। তাহলে আমি বলছি কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের প্রত্যেকটা মান থেকে কেন্দ্রীয় মানের ব্যবধানের চিহ্নবর্জিত মানের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বলছি গড় ব্যবধান। আবার সুন্দর করে আমি খুব স্লো স্লো বলছি, তুমি ভালো করে শুনে নাও, এরকম করে মুখস্থ করবো, বইয়ের হাতে এরকমই আছে। কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের প্রত্যেকটা মান থেকে কেন্দ্রীয় মানের ব্যবধানের চিহ্নবর্জিত মানের সমষ্টিকে তথ্য সংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাবো তাকে বলবো হলো গড় ব্যবধান। স্পষ্ট শুনতে পেয়েছো? জি স্যার। এইরকম করে আমার বলবো, তাহলে আমরা বলতে শিখছি আগে এটা কি, এটি হলো চিহ্নবর্জিত মান, এইটা হলো ব্যবধান, এইগুলো হচ্ছে কেন্দ্রীয় মান। তাহলে এবার আমরা বলছি কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের প্রত্যেকটা মান থেকে কেন্দ্রীয় মানের ব্যবধানের চিহ্নবর্জিত মানের সমষ্টিকে তথ্য সংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় তাকে আমরা বলছি গড় ব্যবধান। ক্লিয়ার? দিয়ে এবার আমরা একটা উদাহরণ দেবো। উদাহরণ কি বলবো, যে চল ধরি মনে করি চলক এক্স, যার এন সংখ্যক মান, সে মানগুলো কি এক্স ওয়ান, এক্স টু, ডট 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 এক্স এন, যাদের গড় হলো এক্স বার এবং মধ্যমা এম ই এবং প্রচুরক এম ও হলে গড় ব্যবধান ইজ ইকুয়াল টু 8। তাহলে এই সূত্রটা লিখে দেবো এরকম করে। বুঝতে পেরেছো জি স্যার। উদাহরণটা? হ্যাঁ, উদাহরণটা এরকম দেখা, একটু উদাহরণটা এখানেও আছে, দেখায় আমি টেনে। এই দেখো উদাহরণটা হলো তাই বলছে, মনে করি কোন চলক এক্স এর n সংখ্যক মান, কোন চলক এক্স এর n সংখ্যক মান, সে মানগুলো x1 x2 up to xn, যাদের গড় মধ্যমা প্রচুরক এত, তাহলে গড় থেকে বের করলে এরকম, মধ্যমা থেকে বের করলে এরকম, প্রচুরক থেকে বের করলে এরকম। যদি গড় থেকে বের করি তাহলে এখানে একটা সিম্বল দিয়ে রাখি যেটা গড় থেকে বের করেছি, যদি মধ্যমা থেকে বের করি তাহলে এটা, আর যদি প্রচুরক থেকে করি এরকম। এখানে আমরা পরীক্ষায় যখন আসে তখন যদি কোনো নাম না আসে যে গড় ব্যবধান বলো, তখন আমরা শুধু এইটা লিখবো। আর না উল্লেখ যদি বলে যে প্রচুরক থেকে করো, তখন আমরা এই সূত্র লিখবো, বা মধ্যমা থেকে বলে এই সূত্র, কোনো কিছুই বলছে না তখন এই সূত্র। ঠিক আছে? মানে যা কিছু বেশি প্রচলিত তখন তাকে স্পেসিফিক নাম দেওয়া হয় না। যেমন তুমি যদি বলা হয় যে গড় নির্ণয় করো, তখন তুমি কখনো তোমার মাথায় আসে না যে আমি জ্যামিতিক গড় পাবো। কমন কি যে গাণিতিক গড় শব্দ ঠিক করি, কারণ ওইটা হলো বেশি প্রচলিত এবং ওটা বেশি প্রয়োজন, বেশি ক্ষেত্রে ওইটাই প্রয়োজন। এই যে এখানে যদি এরকম গড় ব্যবধানের কথা বলে তখন আমরা আলাদা কোনো জায়গায় যাবো না, এইটি বলবো তখন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গড় ব্যবধানের কথা গেল। এবার আমরা বলছি যে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের অন্য একটা নাম আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরকম সংক্ষেপে এরকম দেখেন, লিখে সূত্রটা এরকম বলি। সূত্রটা হলো xi minus x bar স্কয়ার বাই n। গণসংখ্যা যদি হয় তখন কি, তখন এদের একটা f থাকে, সামেশন fi xi minus x bar হোল স্কয়ার বাই n। এই
তাহলে এবার চিহ্নগুলো আমরা চিনি নেই, তাই সেই অনুযায়ী আমরা সংজ্ঞা বলবো। আমরা কি বলছি এটা হলো প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড়ের ব্যবধান, এটা তার বর্গ, এটা তার সমষ্টি, এটা তথ্য সংখ্যা দিয়ে ভাগ, আর এটা একটা বর্গমূল। কিন্তু বর্গমূল আমরা জানি যে প্লাস মাইনাস হয়, তাই না? কিন্তু আমরা এখানে মাইনাসের কথা বলি না, আমরা কিছু দেইনি, তার মানে প্লাস, ধনাত্মক বর্গমূল বলবো তাকে। তাহলে হলো ধনাত্মক সেই বর্গমূল। এন এর উপরেও কি রুট আছে? হ্যাঁ, পুরোটার উপরে, পুরোটার উপরে root। এখানে যা কিছু লিখছি পুরোটার উপরেই রুট, ঠিক আছে? তাহলে হুম, আমরা বলছি যে কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড়ের, এখানে কেন্দ্রীয় মান না, গাণিতিক গড় থেকে বের করতে হবে, গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে তথ্য সংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। তাহলে কি হলো, কোনো তথ্য সারি বা গণসংখ্যা নির্বাচনের প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে তথ্য সংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে আমরা বলছি পরিমিত ব্যবধান। পরিষ্কার হয়েছে? জি স্যার। আচ্ছা, এই এটারও এরকম করে সংজ্ঞাবদ্ধ, মনে করি চলক এক্স এর সংখ্যক মান জানেন গাণিতিক গড়ের স্কয়ার, তখন আমরা সংজ্ঞা রেখে করবো, এখানে সেরকম করেই বলা আছে। এই পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানকে আমরা এসডি দ্বারা প্রকাশ করতে পারি বা চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। সেই চিহ্নের নাম হলো সিগমা, সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, বা আমরা এসডি দিয়েও প্রকাশ করতে পারি। এই দুটো চিহ্ন এই যে লেখা আছে। এই এই গেলে তোমার হলো পরিমিত ব্যবধান। এরপর আসে কি, এরপর আসে দেখো চতুর্থক ব্যবধান। দেখো আমরা কেন্দ্রীয় প্রবণতার চ্যাপ্টারে একটা জিনিস শিখছিলাম, সেটা হলো চতুর্থক, দশমক, শতমক, এগুলো শিখছিলাম। চতুর্থক, দশমক, শতমক শিখছিলাম না, যে কোন একটা মানকে 4 ভাগে ভাগ করা যায়, কোন একটা মানকে 10 ভাগে ভাগ করা যায়, কোন একটা মানকে 100 ভাগে ভাগ করা যায়। আসলে 4 ভাগে না, 3 ভাগে ভাগ করা যায়, কিন্তু নাম 4টা। 9 ভাগে ভাগ করা যায়, কিন্তু নাম দশমক, তাই না? 99 ভাগে ভাগ করা যায়, কিন্তু নাম শতমক। এরকম তো এখানে সেইটার থেকে এই মেজারমেন্টটা তৈরি। এই জন্য এর নাম হলো চতুর্থক, কথাটা এর সাথে নামের সাথে আছে, চতুর্থক ব্যবধান। এই চতুর্থক ব্যবধান, চতুর্থ ব্যবধান, এটা হলো কোয়ার্টাইল ডেভিয়েশন বলছে, আমরা এর নাম হলো কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনটা কি? মধ্যমা থেকে ফার্স্ট কোয়ার্টাইল, প্রথম চতুর্থক, প্লাস তৃতীয় চতুর্থক থেকে মধ্যমা বিয়োগ। এই বিয়োগটাকে, এখানে দেখেন দুটো মান, এই যে একটা মান, এই যে একটা মান, এই দুটো মানের গড়। এইটা মনে রাখার দরকার হয় না, এইটা মনে রাখলে হয়। অর্থাৎ ওইটাকে যদি তুমি সরলকরণ করো তাহলে এটা পাওয়া যায়। এই জন্য আমরা এটা মনে রাখি। সংখ্যাটা এখান থেকে বলতে পারি যে কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থকের ব্যবধানকে 2 দ্বারা ভাগ করে যেমন পাওয়া যায় তাকে চতুর্থক ব্যবধান বলে। এভাবে বলবা, এইটাই সরলীকরণ করে এটা পাই, সেই সরলীকরণটা দেখাইছে। তাহলে আমরা বুঝলাম চতুর্থ ব্যবধান হলো তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থকের ব্যবধানকে 2 দ্বারা ভাগ করে যে মান পাই তাকে আমরা বলছি হলো চতুর্থক ব্যবধান। তাহলে এই পরিসংখ্যান, এই সংখ্যাটুকু এরকম থাক। আমরা এবার একটু আইসিটির দিকে যাই। হ্যাঁ, তাহলে মোটামুটি এইগুলো একটু দেখবো বই থেকে। আর পরিসর কারে বলে, এটা সংজ্ঞা আকারে কিন্তু প্রশ্ন আসে, কিন্তু মুখস্থ করতে হবে যে পরিসর কারে বলে। হ্যাঁ, অবজেক্টিভ জানলে যে পরিসর কয় প্রকার, আর আপেক্ষিক, অনপেক্ষ। আপেক্ষিক ও 4 প্রকার, অনপেক্ষ 4 প্রকার। আমরা যদি অনপেক্ষটা পড়ছি, আমরা আপেক্ষিকটা নেক্সট দিন পাবো, একই রকমের নাম। সেগুলোর নামগুলো কেমন? এখানে আছে পরিসর, ওখানে নাম হলো পরিসরাঙ্ক। এখানে নাম আছে গড় ব্যবধান, ওখানে নাম হলো গড় ব্যবধানাঙ্ক। এখানে আছে পরিমিত ব্যবধান, এই নামটার সাথে একটু গড় মিল আছে, ওখানে লেখা আছে বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। আর এখানে আছে চতুর্থ ব্যবধান, ওখানে নাম হলো চতুর্থ ব্যবধানাঙ্ক। এই আর কি, অঙ্ক যোগ করা শব্দ। নেক্সট দিন আমরা সেটা দেখবো। আমরা এখন একটু অন্য জায়গায় যাই, আমরা পরিসংখ্যান যাই, আমরা আইসিটি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমরা এখানে জি স্যার, দেখা যায়। হ্যাঁ, আমরা এখানে আগের দিন করছিলাম আমরা কোন পর্যন্ত? আমরা করছিলাম হলো
মৌলিক গেট গুলো করেছিলাম। আজকে আমরা করবো হলো যৌগিক গেট। যৌগিক গেট হলো যে যেসব গেট গুলো মৌলিক গেট দ্বারা তৈরি করা যায় সেগুলোকে যৌগিক গেট বলছে। মৌলিক গেট দ্বারা যেসব গেট তৈরি করা যায় তারপর যৌগিক গেট বলছে। যৌগিক গেট চারটা, এটা হলো ন্যান্ড গেট, এটা হলো নর গেট, এটা হলো এক্স নর গেট, এটা হলো এক্স নর গেট, হলো চারটা। এই চারটাকে আবার দুই ভাগে ভাগ করা, এই দুটোকে বলা হয় সার্বজনীন গেট আর এই দুটোকে বলা হয় সমন্বিত গেট। সার্বজনীন, সমন্বিত। কেন সার্বজনীন, কেন সমন্বিত, সেগুলো নিয়েও কথা বলবো আমরা। আর এর নামটা এরকম হয়েছে কেন, ন্যান্ড। দেখো আমরা ওখানে আমরা তিনটে গেট পড়েছি, একটা হলো ওয়ার ছিল, একটা ছিল অ্যান্ড ছিল, একটা ছিল নট। এখন দেখো এইটের সাথে এই নটের এন যুক্ত হয়ে নাম হচ্ছে ন্যান্ড। মানে বুঝছি অ্যান্ড এবং নট দিয়ে এই গেটটা তৈরি, এই জন্য এটার নাম হচ্ছে এন এন ডি। এইটুকু নিয়েই হয়েছে নাম, এইটুকু নিয়ে নাম হচ্ছে। আবার নোয়ার গেটটাও এই এই এন আর এই ওয়ার নিয়ে হয়েছে, এন আর ওয়ার নিয়ে নোয়ার গেট হয়েছে। তাহলে আমরা নটের এন নিচে আর এখানে ওয়ার গেট নিয়ে, এই জন্য নাম হচ্ছে নোয়ার গেট, এরকম করে নাম করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা যৌগিক গেট মানে আসলে এটা অ্যান্ড গেট এবং অর গেট দিয়ে তৈরি, এই অ্যান্ড গেট এবং নট গেট দিয়ে তৈরি। আর নটটা হলো অর গেট এবং নট গেট দিয়ে তৈরি, এখান থেকে বোঝা যাচ্ছে। আর এইটার ওরকম নাম না কেন, এটা বলছে যে এইটা হলো যে সবগুলো গেট, তিনটে গেট নিয়ে এটা তৈরি, এই তিনটে গেট মৌলিক তিনটে নিয়ে এটা তৈরি, আবার মৌলিক তিনটে নিয়ে এটাও তৈরি, এই জন্য এগুলো বলছে সমন্বিত গেট। আচ্ছা, তার আগে একটু বলি যে এটা কেন সার্বজনীন কেন লেখা, সার্বজনীনের মানে কি। সার্বজনীনের সংজ্ঞা এখানে হলো যে এই যৌগিক গেট থেকে আবার মৌলিক গেটে যাওয়া যায়, সবকটা মৌলিক গেটে যাওয়া যায়, আবার এই যৌগিক গেট থেকে সবকটা মৌলিক গেটে যাওয়া যায়, এই জন্য এগুলোকে বলা হচ্ছে সার্বজনীন গেট। আর সমন্বিত কেন বলছি, সমন্বিত হলো যে এগুলো তিনটে গেটের সমন্বয়ে তৈরি, এই জন্য এই গেট গুলোকে বলতে হচ্ছে সমন্বিত গেট। এবার আমরা ন্যান্ড গেট বলি। ন্যান্ড গেটটা কেমন করে সংজ্ঞা বলবো, ন্যান্ড গেটটার আমরা তৈরি প্রক্রিয়াটা একটু দেখি, তাহলে আমরা সহজে বলতে পারবো। ন্যান্ড মানে আমরা বুঝলাম তাহলে কি, অ্যান্ড প্লাস নট মিলে হচ্ছে ন্যান্ড, তাই তো বুঝলাম, তাই না। অ্যান্ড প্লাস নট মিলে আমরা বুঝলাম ন্যান্ড গেট আছে। তাহলে আমরা সেটা বানাই দেখি কেমন। আমাদের অ্যান্ড গেটের চেহারা কেমন, এরকম, তাই তো। অ্যান্ড গেটের চেহারা এরকম না, অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেট হচ্ছে, হ্যাঁ। অ্যান্ড গেটের কি থাকবে, এক বা একাধিক ইনপুট থাকবে, এক বা একাধিক ইনপুট। আমরা এখান থেকে এ বি দিলাম, তাহলে এখান থেকে কি পাবো, বলো তো এখান থেকে কি পাবো, এই জায়গায় আউটপুট কি পাবো। অ্যান্ড গেটের কি কাজ, গুণ না যোগ, অ্যান্ড গেটের তো ইয়ে গুণের কাজ, গুণ গুণ। করা। হ্যাঁ, অ্যান্ড গেট হলো গুণের কাজ করে, আর ওয়ার গেট হলো যোগের কাজ করবে, তো আর নট গেটটা হলো বিপরীতের কাজ করবে। সহজে মনে রাখা, অ্যান্ড গেট কি করবে, গুণের কাজ, অ্যান্ড গেট হচ্ছে গুণ, হ্যাঁ। ওয়ার গেট যোগ, যোগ, আর নট গেট বিপরীত। বিপরীত। তাহলে এই এ আর বি যদি এখান থেকে পাস করি, তাহলে এখানে রেজাল্ট হবে এ বি, এ বি, এটা আমরা পাচ্ছি। এইটাকে যদি আমরা এই রেজাল্টটাকে যদি ইনপুট ধরি, ধরে এবার যদি এখান থেকে বের করে দিই, মনে করো এইটুকু আর নাই, এখন এখানে আর নাই, এইটাকে পাস করছি, তাহলে একটা ইনপুট এখানে পাস করছি, করে এখান দিয়ে পাস করাচ্ছি, তাহলে পাস করলে নট গেটের কাজ কি, উল্টাই দেওয়া, তাহলে এইটা পাবো, এটা পাবো না। নট গেটের কাজ কি, একটা ইনপুট একটা আউটপুট, ওর কাজ হলো যেটা এখানে পাবে তার বিপরীতে করে দেবে, তাই তো, ঠিক আছে। তাহলে এইটা হলো ন্যান্ড গেট। তাহলে আমরা কি করলাম, সে বর্ণনাটা হলো ন্যান্ড গেটের বর্ণনা। আমরা বলছি এখন যে কি করলাম, যে এই অ্যান্ড গেটের আউটপুটকে, এই অ্যান্ড গেটের আউটপুট
কে নট গেট দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে বলছি ন্যান্ড গেট। অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তার নাম হলো ন্যান্ড গেট। ক্লিয়ার? এখন এই যে কত বড় একটা চিত্র আঁকলাম না, এটাকে সংক্ষিপ্ত ভাবে আঁকা যায়। সেই সংক্ষিপ্ত রূপটা এরকম এইরকম। এখানে যদি তুমি এ দাও, এখানে যদি দাও বি, এখান থেকে তোমার বেরোতে হলো এ বি, এইটার প্রচলন বেশি। তাহলে আমরা এইটাকেও বলবো যে ন্যান্ড গেট। এখন কেউ যদি বলে যে না এটাও ন্যান্ড গেট, এটাও বলতে পারি, এটা ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো যে কিভাবে হলো? হ্যাঁ, তাহলে আবার একটু বলছি যে ন্যান্ড গেট কাকে বলে। ন্যান্ড গেট হলো অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি একটা যৌগিক গেট। বর্ণনা কি? অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে বলছি ন্যান্ড গেট বলে। অ্যান্ড গেটের যে ফলাফল পাওয়া যায় নট গেটে তার অ্যান্ড গেটে যে ফলাফল পাওয়া যায় ন্যান্ড গেটে তার বিপরীত ফলাফল পাওয়া যায়। অ্যান্ড গেটে যে ফলাফল পাওয়া যাবে নট গেটে তার বিপরীত ফলাফল পাওয়া যাবে। কেমন? দেখো, আমরা একটা সত্য সারণী আঁকি। এই মনে করো এ, এই মনে করো বি, এই মনে করো এ বি। আমরা অ্যান্ড গেট যখন করেছিলাম তখন এরকম ছবি আসছিল অ্যান্ড গেটের ক্ষেত্রে। এক, দুই, তিন, চার। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা এরকম ছবি আসছি। আমরা অ্যান্ড গেট এখানে কি দিয়েছিলাম? 0 0 দিলে হয়েছিল 0, 0 1 দিলে হয়েছিল 0, 1 0 দিলে হয়েছিল 0, 1 1 দিলে হয়েছিল 1, এরকম হয়েছিল। এটা হলো অ্যান্ড গেট ছিল, তাই না? এটা অ্যান্ড গেট ছিল। ন্যান্ড গেটটা কেমন হবে? ন্যান্ড গেটটা এ বি, এ বি এখানে যা ফলাফল পাচ্ছি অ্যান্ড গেটে যে ফলাফল তার বিপরীত ফলাফল। তাহলে অন অন অন, এটা বলতে পারি। বুঝতে পারি যেটুকু কি হলো এটুকু। আচ্ছা, তাহলে আমরা যদি এর বৈশিষ্ট্যটা বলতে চাই যে ন্যান্ড গেটের বৈশিষ্ট্যটা কি, তাহলে বলবো যে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, তাই না? যদি অ্যান্ড গেটের বৈশিষ্ট্য বলতে বলতাম, বলতাম যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়, তাই তাই তো বলতে পারি যে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য কি? যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। কিন্তু ন্যান্ড গেটের বৈশিষ্ট্য যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 1 হয়। তাহলে বিপরীত হলো না? তাহলে অ্যান্ড গেটের যে বৈশিষ্ট্য ন্যান্ড গেটের বিপরীত বৈশিষ্ট্য, তাই তো? আচ্ছা, এই গেল বৈশিষ্ট্য কথা। তাহলে ন্যান্ড গেটটা গেল। এবার আমরা একটু নর গেট গুলো শেষ করবো, তোমাদের মধ্যে দিকে সময় শেষের দিকে যাবে, তাই তো? আমি একটু তাড়াতাড়ি বলছি। দেখো আমরা নর গেট, আমি যাই বর্ণনা বললাম সেই বর্ণনা এখানে আছে। এবার আমরা নর গেট বলছি। নর গেট কি? নর গেটটা এরকম। নর গেটটা হলো, এটা হলো ওয়ার গেট, এরকম বাঁকানো থাকলে ওয়ার গেট, আর কোনো সোজা থাকে ওয়ার গেট। এখানে যদি আমরা এ দিই, এখানে যদি আমরা বি দিই, এখানে কি পাবো? এ প্লাস বি পাবো, এ প্লাস বি পাবো। যোগফল। হ্যাঁ, যোগফল পাবো। এই ফলাফলটাকে যদি আমি নট গেটের মধ্যে দিয়ে দিই, কি ফলাফল হবে? বিপরীত হবে, এ প্লাস বি এর নট হবে, এ প্লাস বি এর নট, এটা হবে। এটাতে এত বড় চিত্র, সেটাকে আমরা সংক্ষেপ করে এরকম করে লিখতে পারি। সংক্ষেপটা কি? এই, এটা নট গেট, এটা এ বললাম, এটা বি বললাম, এটা আমরা বলছি যে এ প্লাস বি এর নট। এটাই বেশি প্রচলিত, ঠিক আছে? তো সংজ্ঞা আমরা এখান থেকে বলতে পারি। কি বলবো সংজ্ঞাটা? বলবো যে ওয়ার গেটের আউটপুটকে
অর গেট থেকে যেটা পাচ্ছি, অর গেটের আউটপুটকে নট গেটে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে বলা হচ্ছে নর গেট। অর গেটের যে ফলাফল দেয়, নর গেট তার বিপরীত ফলাফল দেয়। অর গেটের যে ফলাফল, নর গেটে সে তার বিপরীত ফলাফল দেয়। তাই তো কথা। অর গেটে আমরা কি কি পাইতে পারি? এ মনে করো এ মনে করো বি, এ মনে করো এ প্লাস বি, প্লাস বি। এখানে যদি 0 হয়, এখানে 0 হয়, এখানে আমরা 0 পাবো। এখানে যদি 0 হয়, এখানে 1 হয়, এখানে আমরা 1 পাই। এখানে 1 হয়, এখানে 0 হয়, এখানে আমরা 1 পাই। এখানে যদি 1 হয়, এখানে 1 হয়, এখানে আমরা 1 পাই। অর গেটের বৈশিষ্ট্য কি ছিল? যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তাই না? অর গেটে ছিল যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 পাই। আর এখানে কি হবে? নর গেটে তো এর বিপরীতটা, নর গেটের বিপরীতটা। তখন এখানে কি হবে? এখানে হবে 1 0 0 0। তখন আমরা বৈশিষ্ট্য কি বলবো? যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, তাই না? যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। তো এই হলো তোমার নর গেটের কথা গেল। তাহলে আমরা দুটো গেট শিখলাম, একটা ন্যান্ড গেট, একটা নর গেট। ন্যান্ড গেট কে বললাম, এটা এক কথায় বলি যে অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে বলছি ন্যান্ড গেট। অ্যান্ড গেট যে কাজ করে, ন্যান্ড গেট তার বিপরীত কাজ করে। নরের ক্ষেত্রে কি বলছি? এটা হলো ওয়ার এবং নট গেটের সমন্বয়ে তৈরি। ওয়ার গেটের আউটপুটকে নট গেটে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে বলছি নর গেট। ওয়ার গেট যে কাজ করে, আউটপুট তার বিপরীত কাজ করে, অর্থাৎ ওয়ার গেটের যে ফলাফল, আউটপুট নর গেটে তার বিপরীত ফলাফল। পরিষ্কার হয়েছে এটা? তাহলে এইটুকু পড়ে ফেলবা। ওখানে ওই চারটে সংজ্ঞা খুব সুন্দর করে লিখে লিখে, হ্যাঁ। আর এখানে এই সংজ্ঞাগুলো লিখে লিখে, কিন্তু এগুলো শুধু মুখস্থ পড়লেই হবে না, বা শুনলা আমার এই যে লেকচার রেকর্ড করছে শুনছো, এটা হবে না। কিন্তু ওই যা পড়ছো ওটা নিজের লিখ থাকবে, তখন বুঝবে যায় না এটা লিখছে। সেভাবে একটু প্র্যাকটিস করবা। আর আসার ব্যাপারে কি কোনো কিছু বলছিলে নাকি? জি স্যার। বলছে, হ্যাঁ, কিছু বলছে? জি স্যার, এই আমাদের সাথে কথা হয়েছিল, তো বললো যে এই মাসটা নাকি দেখতে। আচ্ছা আচ্ছা, সেটা তাও ঠিক আছে। মানে ওই আসলে যেটা হতো, প্র্যাকটিসটা হাতে কলমে একটু এখানেই করে দিতে পারতাম, সেটা হ্যাঁ হ্যাঁ। অ্যাডভান্স হতো, সেটা আর কি। তা তুমি একটু বাসায় তাই প্র্যাকটিস করতে থাকো, একটু কম করোনাও এখনো বেশ বাড়তির দিকে। তো করতে থাকো, আর এগুলো প্র্যাকটিস করে দরকার হয় একটু দেখাবা যে প্র্যাকটিস করছি, বুঝছো? নাহলে কিন্তু জি স্যার। নামগুলো মনে থাকবে না, কারণ দেখছো না নতুন নতুন নাম, এই নামগুলো তুমি শোনো না একদম, তাই না? পরিসংখ্যানের যে নামগুলো বললাম, ওগুলো শোনো নি, এগুলোর নামও হয়তো একবার শুনছো। বারবার যখন তুমি পড়তে থাকো তখন প্র্যাকটিস থাকবে। এখানে করোনাকালীন সময় আমাদের বড় সমস্যা হয়েছে যে আমরা আহ, আগে স্কুলে যেতাম, বন্ধু বান্ধবের মুখে শুনতাম, স্যারদের মুখেও শুনতাম, বাসায় এই 4-5 জায়গায় শুনতাম, শুনলেই মগজে ঢুকে যেত। এখন কিন্তু তুমি এক জায়গায় শুনছো, এই জন্য 3 জায়গার জায়গায় কথা এক জায়গায় শুনছো, তা তোমার মাথায় থাকবে না বা কম থাকবে। এই জন্যই তোমার নিজে নিজে একটু বেশি বেশি করে বসতে হবে, বুঝছো? তাহলে এই পর্যন্ত রাখেন।